15 জুলাই 2015। তখন সময় রাত 12টা বাজে। পুরীর একটা সাধারণ ঘরে যখন সবাই ঘুমানোর তোড়জোড় করছে, এমন সময় হঠাৎ করে কারেন্ট চলে যায়। এবার এরকম অসময়ে কারেন্ট যাওয়ার কথা নয়, তাই কৌতূহলবশত কয়েকজন সাধারণ লোক ঘরের বাইরে দেখতে যায় ঠিক কি হয়েছে। কিন্তু ঘরের বাইরে চোখ রাখতেই সবাই চমকে যায়। শুধু তাদের একার নয়, এমনকি শুধু পাড়া কিংবা এলাকা নয়, গোটা পুরী শহর তখন অন্ধকারে। গোটা পুরী শহরের বিদ্যুৎ সংযোগ কেটে দেওয়া হয়েছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, কেন? পুরীর জগন্নাথ মন্দিরের চারপাশে তখন অজস্র সিআরপিএফ এর সৈন্য পুরো মন্দিরটাকে ঘিরে রেখেছে। কারোরই ভেতরে ঢোকার পারমিশন নেই। এমনকি মন্দিরের ভেতরেও কয়েকজন খাস পুরোহিত ছাড়া আর কারোর থাকার অনুমতি নেই। আর ঠিক সেই মুহূর্তে মন্দিরের গর্ভগৃহের ভেতরে ঘটছে এমন একটা ঘটনা যেটা পৃথিবীর খুব কম মানুষই নিজের চোখে দেখেছে। গর্ভগৃহের ভেতরে মন্দিরের প্রধান পুরোহিতের চোখে একটা সাদা পট্টি বাঁধা, আর তার হাতে একটা অসম্ভব মোটা গ্লাভস। আর সেই গ্লাভস পরা হাতেই তিনি ধরে আছেন এমন এক উজ্জ্বল পদার্থ যার কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা নেই। এটা কোনো যে পদার্থ নয়, এটা ব্রহ্ম পদার্থ। বিশ্বাস করা হয় এটা স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের জীবন্ত হৃদয়, এবং প্রতি 12 বছর অন্তর অন্তর এই হৃদয়কে জগন্নাথ দেবের পুরনো মূর্তি থেকে নতুন মূর্তিতে স্থানান্তর করা হয়। এবং আজ মানে 15 জুলাই 2015 সেদিন ছিল এই হৃদয় স্থানান্তরের দিন। যাই হোক, চোখে পট্টি বাঁধা পুরোহিত খুব সাবধানে, খুব ধীরে ধীরে এগিয়ে যাচ্ছেন নতুন মূর্তির দিকে। কারণ বিশ্বাস করা হয় যে এই পদার্থকে নিজের চোখে দেখে ফেলবে সে আর বাঁচবে না। শোনা যায় একবার এক যুবক ভুলবশত মন্দিরের গর্ভগৃহে ঢুকে এই পদার্থটাকে দেখে ফেলেছিল, এবং সাথে সাথে সে অজ্ঞান হয়ে পড়ে যায়। এবং তারপর জ্ঞান ফিরলেও ওই ছেলেটি আর কথা বলতে পারেনি, এবং কয়েক ঘন্টার মধ্যেই কোনো অজানা কারণে সে মারা যায়। এবং এই কারণে আজও কেউ জানে না এই ব্রহ্ম পদার্থ আসলে কি। আর এটা শুধু একমাত্র রহস্য নয়, পুরীর জগন্নাথ মন্দিরকে ঘিরে আরো অনেক প্রশ্ন আছে যেগুলোর উত্তর বিজ্ঞান আজও দিতে পারেনি। কেন জগন্নাথ মন্দিরের চূড়ার পতাকা হাওয়ার উল্টো দিকে উড়ে? কেন সমুদ্রের এত কাছে থেকেও কোনো ঝড়, ভূমিকম্প কিংবা সুনামি এই মন্দিরকে স্পর্শ করতে পারে না? কেন মন্দিরের মূল দরজা দিয়ে ঢোকার সাথে সাথেই সমুদ্রের গর্জন একদম শান্ত হয়ে যায়? নমস্কার, আমি অপূর্ব, আর বায়োস্কোপালার আরও একটা নতুন ভিডিওতে আপনাকে জানাই স্বাগত। রথযাত্রার এই পুণ্য লগ্নে আজকের ভিডিওতে আমরা কথা বলবো পুরীর জগন্নাথ মন্দিরের এমন কিছু রহস্য নিয়ে যেগুলো আধুনিক বিজ্ঞানকেও মাঝে মাঝে হার মানিয়ে দেয়। প্রায় 800 বছরেরও বেশি পুরনো এই মন্দিরের ভেতরে লুকিয়ে আছে এমন সব ব্যাপার যেটার পেছনে কোথাও আছে অসাধারণ প্রাচীন বিজ্ঞান, আবার কোথাও রয়ে গেছে এমন কিছু প্রশ্ন যার উত্তর আজও পাওয়া যায়নি। তাই চলুন আর দেরি না করে শুরু করা যাক আমাদের আজকের ভিডিও, দ্য মিস্ট্রি অফ জগন্নাথ টেম্পল। কিন্তু ভিডিওটা শুরু করার আগে আপনাদের সকলকে জানাই রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা। পরিবারের মানুষদের সাথে ভালো করে সময় কাটান এবং এনজয় করুন। যাই হোক, চলুন ভিডিও শুরু করা যাক। এই যে হৃদয় স্থানান্তরের প্রক্রিয়া, এই প্রক্রিয়াটাকে স্থানীয় ভাষায় বলা হয় নবকলেবর। আর এর আগে এই হৃদয় স্থানান্তরের প্রক্রিয়া হয়েছিল 2003 সালে। তারপর ঠিক 12 বছর পর 2015 সালে, এবং নিয়ম অনুযায়ী পরের নবকলেবর অনুষ্ঠিত হবে 2027 সালে, মানে এই সামনের বছরেই। এই হৃদয় স্থানান্তরের প্রক্রিয়াটা অনেকটা পুরনো শরীর বদলে নতুন শরীরে প্রবেশ করার মতো। ভক্তদের বিশ্বাস এইভাবেই বছরের পর বছর ধরে ভগবান শ্রীকৃষ্ণ আজও জীবিত আছেন এই মন্দিরের গর্ভগৃহে। কিন্তু এই পুরো প্রক্রিয়াটার মধ্যে যে জিনিসটা সব থেকে বেশি প্রশ্ন তোলে সেটা হচ্ছে গোটা শহরের বিদ্যুৎ বন্ধ করে দেওয়া। বলা হয় ব্রহ্ম পদার্থকে আলোয় রাখলে তার উজ্জ্বলতা আর তাপমাত্রা অসহ্য রকম বেড়ে যায়। তাই যে কোনো রকম ঝুঁকি এড়াতে গোটা শহরটাকেই অন্ধকার করে দেওয়া হয়। এবার অনেকের মনে প্রশ্ন জাগতে পারে যে এই ব্রহ্ম পদার্থ আসলে দেখতে কেমন? সত্যি কথা বলতে এই প্রশ্নের উত্তরটা কারোর কাছেই নেই, কারণ যে দেখবে সে আর বেঁচে থাকবে না বলেই বিশ্বাস। তবে বহু বছর আগে এক বৃদ্ধ নাকি ভুলবশত এটা দেখে ফেলেছিলেন, এবং মৃত্যুর আগে তিনি শুধু এটুকু বলে গেছিলেন জিনিসটা যেন একটা অতি উজ্জ্বল রূপোর চাঁক।
যার ভেতর থেকে বেরোচ্ছে চোখ ধাঁধানো আলো আর গলে পড়ছে কিছু রূপোলি তরল। এবং এই বর্ণনা থেকেই অনেকে অনুমান করেন হয়তো এই গলিত তরলের জন্যই ধীরে ধীরে কাঠের মূর্তি নষ্ট হয়ে যায়। আর পুরো মূর্তি নষ্ট হতে সময় লাগে ঠিক 12 বছর। আর এজন্যই 12 বছর অন্তর অন্তর নতুন মূর্তি তৈরি করতে হয়। কিন্তু অদ্ভুত ব্যাপার হচ্ছে এর থেকে বেশি ওই বৃদ্ধ আর কিছুই বলতে পারেননি, কারণ ওই ব্রহ্ম পদার্থকে দেখার মাত্র কয়েক ঘন্টার মধ্যেই তারও মৃত্যু হয়। বিজ্ঞানের কাছে এর কোনো উত্তর নেই, কিন্তু ভক্তদের কাছে এটা স্বয়ং শ্রীকৃষ্ণের হৃদয়, যেটা স্পর্শ করা যায় কিন্তু চোখে দেখা যায় না। তবে একজন ভারতীয় আর্কিওলজিস্ট সুকুমার রাও এই ব্রহ্ম পদার্থ নিয়ে একটা সম্ভাব্য বৈজ্ঞানিক ব্যাখ্যা দিয়েছেন। কিন্তু সেই ব্যাখ্যা যাওয়ার আগে জগন্নাথ মন্দিরের আরো কিছু রহস্য জানা দরকার, কারণ এই মন্দিরের প্রত্যেকটা কোনায় কোনায় লুকিয়ে আছে এমন সব ব্যাপার যেগুলো একসাথে জুড়লেই তবেই পুরো ছবিটা স্পষ্ট হবে। দেখুন, মন্দিরের গর্ভগৃহের ভেতরে যা যা ঘটে সেটার অভিজ্ঞতা হয়তো আপনি নিজে কখনো নিতে পারবেন না, কিন্তু মন্দিরের বাইরে এমন কিছু জিনিস আছে যেটা আপনি নিজের চোখেই দেখতে পারেন। আর সেগুলো দেখলে বিজ্ঞানের যে কোনো লজিকও একবারের জন্য হলেও থমকে যেতে বাধ্য। সবার প্রথমে যে জিনিসটার কথা বলবো সেটা হচ্ছে মন্দিরের চূড়ায় থাকা পতাকা। স্বাভাবিকভাবে যে কোনো পতাকাই হাওয়ার দিকেই উড়ে, কিন্তু জগন্নাথ মন্দিরের প্রধান গম্বুজের উপর যে বিশাল পতাকা বা ধ্বজা আছে সেটা উড়ে হাওয়ার ঠিক উল্টো দিকে। মানে ধরুন বিকেলবেলা সমুদ্রের ধারে আপনি দাঁড়িয়ে আছেন, ফিল করছেন হাওয়াটা সমুদ্রের দিক থেকেই আসছে। সেই মুহূর্তে যদি আপনি মন্দিরের চূড়ার দিকে তাকান, দেখবেন পতাকাটাও সমুদ্রের দিকেই উঠছে, বিজ্ঞানের নিয়ম অনুযায়ী, যেটা একদম উল্টো হওয়ার কথা। আর দ্বিতীয় বিষয়টা হচ্ছে এই মন্দিরের আশেপাশে কোথাও পাখি বসে না। সাধারণত যে কোনো মন্দিরের গম্বুজের ফাঁক ফোকরে অসংখ্য পাখির বাসা দেখা যায়, কিন্তু জগন্নাথ মন্দিরে কোনো পাখি নেই। কেন জানেন? এই আশ্চর্য ঘটনার পেছনে রয়েছে এক অসাধারণ ইঞ্জিনিয়ারিং টেকনিক। গণিতজ্ঞরা মনে করেন মন্দিরের চূড়া আর গম্বুজের আকার এমনভাবে ক্যালকুলেট করে ডিজাইন করা হয়েছিল যে সমুদ্রের দিক থেকে আসা হাওয়া মন্দিরের দেওয়ালে ধাক্কা খেয়ে তীব্র গতিতে উপরে উঠতে থাকে, আর গম্বুজের চারপাশে তৈরি হয় একটা বিশেষ ঘূর্ণি, যাকে বলা হয় এয়ার ভর্টেক্স। আর এই ঘূর্ণি বাতাসের গতিকে একদম উল্টো দিকে ঘুরিয়ে দেয়। আর সেই কারণেই এই গম্বুজের চূড়ায় থাকা পতাকা বাতাসের বিপরীতে ওড়ে। আর ঠিক একই কারণে পাখিরাও এই মন্দিরের কাছে আসতে পারে না, কারণ এই তীব্র ঘূর্ণির মধ্যে পড়লে পাখিরা ব্যালেন্স হারিয়ে ফেলবে। জাস্ট একবার ভাবুন, আজ থেকে প্রায় 800 বছর আগে যারা এই মন্দির তৈরি করেছিলেন তাদের এয়ার ডায়নামিক্সের উপর কত গভীর জ্ঞান ছিল, সেটা ভাবলে আজও গায়ে কাঁটা দিয়ে ওঠে। কিন্তু এর পরেও আরো একটা অদ্ভুত ব্যাপার হচ্ছে জগন্নাথ মন্দিরের উপর দিয়ে আজও কোনো প্লেন বা হেলিকপ্টার উঠতে পারে না। অথচ মন্দিরের উচ্চতা কতটুকুই হবে, প্লেন তো তার থেকে অনেক উঁচু থেকে উড়ে। তাহলে কেন অ্যারোনটিক্যাল কোনো রেস্ট্রিকশন না থাকা সত্ত্বেও এই এলাকা দিয়ে প্লেন চলাচল করতে পারে না? তার সঠিক উত্তর আজ অব্দি পাওয়া যায়নি। এছাড়াও পতাকার একদম নিচেই আছে আরো একটা রহস্য, অষ্টধাতু দিয়ে তৈরি সেই নীল চক্র। এই নীল চক্রকে আপনি যেদিক থেকে দেখুন না কেন আপনার মনে হবে সেটা সব সময় আপনার দিকেই ঘুরে আছে। মানে মন্দিরের চারপাশে 4 জন মানুষ যদি একই সময়ে দাঁড়িয়ে ওই নীল চক্রের দিকে তাকায়, তবে ওই 4 জনই দেখবে চক্রটা তাদের দিকেই মুখ করে আছে। এটা কিভাবে সম্ভব তার কোনো সদুত্তর আজ অব্দি পাওয়া যায়নি। শুধু তাই নয়, এই জগন্নাথ মন্দিরের প্রসাদ বা ভোগ রান্না হয় এমন একটা অভিনব উপায়ে যেটা শুনলে আপনি আরো চমকে যাবেন। পুরীর জগন্নাথ মন্দিরের ভোগ বা মহাপ্রসাদ তৈরি এক বিরাট দক্ষ যজ্ঞ। প্রত্যেক দিন লাখ লাখ দর্শনার্থীরা আসেন এই মন্দিরে, কিন্তু কেউ জানে না ঠিক কতজন মানুষ আজ আসবে কিংবা কতজন মানুষ প্রসাদ গ্রহণ করবে। অথচ আশ্চর্যের বিষয় হচ্ছে আজ পর্যন্ত একজন মানুষও বিনা প্রসাদে ফেরত যায়নি, আবার কখনো প্রসাদের একটা দানাও বেশি হয়নি। মানে ঠিক যতজন মানুষ আসেন ততজনের জন্যই রান্না হয় এই মন্দিরে। এই নিখুঁত ক্যালকুলেশন কিভাবে হয় সেটা আজও অজানা। যাই হোক, এবার আসা যাক রান্নার পদ্ধতিতে। জগন্নাথ মন্দিরের পাকশালা বা রান্নাঘর পৃথিবীর সব থেকে বড় রান্নাঘরগুলোর মধ্যে একটা। বিরাট বড় মাটির উনুনে 7টা হাঁড়ি একটার উপর আরেকটা সাজিয়ে রাখা হয়। তারপর উপরের হাঁড়ির মুখ বন্ধ করে
কাদা মাটি দিয়ে সিল করে দেওয়া হয়। কিন্তু আশ্চর্যের বিষয় এটা নয়। আসল অদ্ভুত ব্যাপার হচ্ছে এই প্রসেসে সব থেকে আগে রান্না হয় উপরের হাড়ির প্রসাদ, তারপর তার নিচের হাড়ি, এবং এইভাবে সবার শেষে রান্না হয় সব থেকে নিচের হাড়িটা, যেটা আগুনের সব থেকে কাছে। মানে স্বাভাবিকভাবে দেখলে যেখানে তাপ নিচ থেকে উপরে উঠছে, সেখানে ওই নিচের হাড়িটার রান্না সবার আগে হওয়ার কথা। কিন্তু জগন্নাথ মন্দিরে হয় তার ঠিক উল্টো। আগুন নিচে থাকলেও তাপ প্রবাহিত হয় উপর থেকে নিচে। এটাকে আপনি কি বলবেন বলুন? জগন্নাথ দেবের মহিমা নাকি প্রাচীন বিজ্ঞান? বিজ্ঞান বলছে আসল খেলাটা এখানে বাষ্প বা স্টিমের। নিচের হাড়ির জল ফুটে হাই প্রেসার স্টিম তৈরি হয়, এবং সেই স্টিম উপরে উঠে গিয়ে একদম উপরের মানে 7 নম্বর হাড়িকে গরম করে তোলে, আর তার ফলে সেই হাড়ির খাবার সবার আগে তৈরি হয়। মানে পুরো প্রসেসটা একটা প্রাকৃতিক প্রেসার কুকারের মতো কাজ করে। কিন্তু এখানে আসে আরো একটা প্রশ্ন। প্রেসার কুকার আবিষ্কার হয়েছে এই মাত্র কয়েক বছর আগে, ধরে নিলাম আমি 100-150 বছর আগে। সেখানে এই মন্দির তৈরি হয়েছিল আজ থেকে 800 বছর আগে, মানে 1200 শতাব্দীতে। তাহলে সেই সময় এই একই টেকনিক কিভাবে ব্যবহার করা হলো? আর একমাত্র এই পুরীর জগন্নাথ মন্দির ছাড়া অন্য কোনো মন্দিরে এই প্রসেস ব্যবহারের কোনো প্রমাণ পাওয়া যায়নি কেন? এই প্রশ্নের উত্তর আজও অজানা। পুরীর জগন্নাথ মন্দিরে গেলে অবাক হওয়ার মতো আরো অনেক কিছুই এখনো বাকি আছে। এই মন্দিরে এখনো পর্যন্ত 18 বার হামলা হয়েছে, বহুবার পড়েছে সামুদ্রিক ঝড় আর ভূমিকম্পের কবলে। আশেপাশের এলাকা রীতিমতো গুড়িয়ে গেছে, কিন্তু তা সত্ত্বেও এই ভব্য মন্দিরের এক চুলও কোনো ক্ষতি হয়নি, একটাও ইট কখনো ভাঙেনি। এটা কিভাবে সম্ভব? ভক্তদের কাছে এটাই জগন্নাথ দেবের মহিমা। কিন্তু এর পেছনের অ্যাডভান্সড ইঞ্জিনিয়ারিংটা জানলে আপনি আরো অবাক হবেন। সামুদ্রিক ঝড় বা সুনামিতে যেখানে আজকের সব থেকে অ্যাডভান্স টেকনোলজিতে বানানো বিল্ডিংও টিকতে পারে না, সেখানে 800 বছরের পুরনো একটা মন্দির অবলীলায় দাঁড়িয়ে আছে। আর সব থেকে অবাক করা বিষয় হচ্ছে সামুদ্রিক বালিমাটির উপর এত বড় বিল্ডিং কখনো টেকেই না, কিন্তু এই মন্দির বালির উপরেই টিকে আছে শতাব্দীর পর শতাব্দী। এই মন্দির বানানোর পদ্ধতিটাও কিন্তু বেশ ইন্টারেস্টিং। কারিগররা খুব ভালো করেই জানতেন এই হাজার হাজার টন ওজনের মন্দিরকে সামুদ্রিক নরম মাটিতে টিকিয়ে রাখা কোনোভাবেই সম্ভব নয়। তাই মন্দিরের ভিত তৈরি করার সময় তাতে মেশানো হয়েছিল আঠালো রজন, কাঠকয়লা আর কাদা মাটি। তারপর বড় বড় হাতি দিয়ে সেই মাটি পাড়িয়ে ভিতটাকে একদম লোহার থেকেও শক্ত করে তোলা হয়, যাতে কোনোভাবেই মন্দির বসে না যায়। কিন্তু এরপরেও একটা প্রশ্ন কিন্তু থেকেই যায়। ইতিহাস বলছে 1300 থেকে 1600 এই 300 বছরে প্রায় 18 বার আক্রমণ করা হয়েছিল এই জগন্নাথ মন্দিরে। কিন্তু আশ্চর্যের ব্যাপার, কোনোবারই এই মন্দিরে একটা আঁচড় পর্যন্ত পড়েনি। শত্রুপক্ষের কামানের গোলার মুখে পড়েও একটা ইট পর্যন্ত ভাঙেনি। শুধুমাত্র এটা জগন্নাথ দেবের মন্দির বলে কি এমনটা হয়েছে, নাকি এর পেছনেও লুকিয়েছিল অন্য কোনো কারণ? হয়তো এই প্রতিকূলতার মধ্যেও টিকে থাকার আসল কারণ হচ্ছে মন্দিরের দেওয়াল নির্মাণ পদ্ধতি। আসলে জগন্নাথ মন্দিরের দেওয়াল তৈরি হয়েছিল ইন্টারলকিং সিস্টেমের মাধ্যমে। সহজ ভাষায় বলতে গেলে দেওয়ালের পাথরগুলো এমনভাবে কাটা হয়েছিল যেখানে সেগুলো নিজেদের মধ্যে একটা ইন্টারলক তৈরি করে, এবং প্রত্যেকটা পাথরের মাঝখানে থাকতো লোহা আর গলিত সীসা দিয়ে তৈরি একটা করে ক্ল্যাম্প। এবং এর ফলে 214 ফিটের এই মন্দিরের পুরো ভাঁড়টা সমানভাবে চারিদিকে ছড়িয়ে যায়। যাই হোক, এতক্ষণ ধরে যা যা বললাম তার কিছুটা হলেও বৈজ্ঞানিক ব্যাখ্যা পাওয়া যায়, কিন্তু এই মন্দিরে এমন আরো অনেক রহস্য আছে যেগুলোর কোনো ব্যাখ্যা এখনো পর্যন্ত পাওয়া যায়নি। একটা জিনিস কখনো খেয়াল করেছেন? আকাশে সূর্যের অবস্থান যে অ্যাঙ্গেলেই হোক না কেন, 214 ফুটের এই বিশাল মন্দিরের কোনো ছায়া কখনো মাটিতে পড়ে না, এবং এই রহস্য আজ পর্যন্ত বিজ্ঞান ভেদ করতে পারেনি। এমনকি আজকের দিনে দাঁড়িয়েও এমন কোনো টেকনোলজি নেই যেটা দিয়ে একটা আস্ত বিল্ডিং এর ছায়া এইভাবে অদৃশ্য করে দেওয়া যেতে পারে। আবার ধরুন, মন্দিরের সিংহদ্বারের কাছে গেলেই সমুদ্রের গর্জন হঠাৎ করে উধাও হয়ে যায়। এটাও কিন্তু কোনো সাধারণ ঘটনা নয়, এর পেছনে একটা অ্যাকোস্টিক সায়েন্স কাজ করে, যেটা আজকের দিনে ল্যাবে তৈরি করা হয়তো খুব সহজ, কিন্তু 800 বছর আগে কোনো কম্পিউটার ছাড়াই কিভাবে এত নিখুঁত সাউন্ড প্রুফিং তৈরি করা হয়েছিল সেটা আজও একটা বড় প্রশ্ন। আবার গর্ভগৃহের একদম ভেতরে, যেখানে হাওয়া চলাচল প্রায় নেই বললেই চলে, সেখানে
মূল ঘন্টাটা সবসময় একটা চাপা ভাইব্রেটিং শব্দ করতে থাকে। সামান্য হাওয়া তো দূরের কথা, প্রচন্ড ঝড়েও এই ঘন্টা নিজে থেকে বাজা সম্ভব নয়, কারণ এই ঘন্টার ওজন প্রায় 4 টন এবং এটা বাজাতে হলে প্রায় 6 জন মানুষকে একসাথে পুরো শক্তি লাগিয়ে বাজাতে হয়। তাহলে এই চাপা ভাইব্রেটিং শব্দটা আসে কোথা থেকে? এরপর আছে মন্দিরের 3 নম্বর সিঁড়ির রহস্য, যেটা আজও কেউ ভেদ করতে পারেনি। অনেকেই বলেন এই 3 নম্বর সিঁড়ি নাকি যমলোকের দরজা খুলে দেয়, তাই মন্দিরে ঢোকার বা বেরোনোর সময় এই সিঁড়িটাকে টপকে যেতে হয়। শোনা যায় যারা এই নির্দেশ মানেননি তাদের বা তাদের পরিবারের সাথে কিছু খারাপ ঘটনা ঘটেছে। যাই হোক, এবার আসি সেই প্রশ্নে যার উত্তর সবার শুরুতেই দেব বলেছিলাম। এই ব্রহ্ম পদার্থ আসলে কি? সত্যি কথা বলতে এর কোনো সঠিক উত্তর কারোর কাছেই নেই। তবে একজন ভারতীয় আর্কিওলজিস্ট সুকুমার রাও একটা সম্ভাবনার কথা বলেছেন। তার মতে এই ব্রহ্ম পদার্থ আসলে কোনো তেজস্ক্রিয় পদার্থ হতে পারে বা রেডিও অ্যাক্টিভ ম্যাটেরিয়াল হতে পারে। সম্ভবত এটা কোনো উল্কাপিণ্ড যেখান থেকে অনবরত এনার্জি নির্গত হচ্ছে। এবার যদি সব কটা ডট একসাথে জুড়ে দেখি তাহলে দেখব তেজস্ক্রিয় পদার্থ কাঠের উপর দীর্ঘদিন ধরে রাখলে আস্তে আস্তে সেই কাঠ ক্ষয়ে যায়, আবার মেটালের সাথে রিয়েক্ট করে। বলা যায় না, হয়তো এই কারণেই 12 বছর অন্তর অন্তর মূর্তির পরিবর্তন জরুরি হয়ে পড়ে। আর এই কারণেই হয়তো জগন্নাথ দেবের মূর্তি কাঠের তৈরি। এর প্রচন্ড তাপমাত্রা আর তেজস্ক্রিয়তা থেকে বাঁচার জন্যই পুরোহিতরা হাতে মোটা গ্লাভস ব্যবহার করে। আর গোটা শহরের বিদ্যুৎ এই কারণে বন্ধ রাখা হয় যাতে ইলেকট্রিক্যাল ফিল্ডের সাথে এই উচ্চ শক্তির পদার্থের কোনো সংঘর্ষ না ঘটে। কিন্তু সব থেকে মজার ব্যাপার কি জানেন? সব কটা ডট কানেক্ট হয়ে গেলেও মূল ডটটাই কানেক্ট করা যায়নি। ইতিহাস বলছে 1200 শতাব্দী নাগাদ উড়িষ্যা বা তার আশেপাশে কোথাও কোনো উল্কাপাতের চিহ্নও পাওয়া যায়নি। তাহলে আপনারাই বলুন, যেখানে কোনো রেডিও অ্যাক্টিভ ম্যাটেরিয়াল থাকার প্রমাণই নেই সেখানে এই পদার্থ এলো কোথা থেকে? তাই এই ব্রহ্ম পদার্থ আসলে কি তার কোনো সঠিক বৈজ্ঞানিক উত্তর কারোর কাছেই নেই। হয়তো এটা সত্যি সত্যিই ভগবান শ্রীকৃষ্ণের জীবন্ত হৃদয়। আমার মনে হয় পুরীর জগন্নাথ মন্দির একটা জিনিস খুব ভালো করে প্রমাণ করে, ভক্তি এবং বিজ্ঞানের মাঝখানে আসলে কোনো দেওয়াল নেই, বরং আজ যেটাকে আমরা রহস্য বলি সেটাই হয়তো প্রকৃতির কোনো গভীর বৈজ্ঞানিক নিয়ম, যেটা এখনো পর্যন্ত আমরা পুরোপুরি বুঝে উঠতে পারিনি। যাই হোক, আজকের এই ভিডিওটা এখানে শেষ করছি। আপনারা এর মধ্যে যদি জগন্নাথ মন্দিরে যান তাহলে অবশ্যই এই বিষয়গুলো খেয়াল করবেন এবং আমাদেরকে কমেন্ট করে জানাবেন যে আমরা যা যা তথ্য দিয়েছি সেগুলো সত্যিই হয় কি না। আর এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের অবশ্যই জানাবেন। আমাদের দেশে এরকম আরো অনেক অনেক মন্দির আছে এবং সেই মন্দিরগুলোকে ঘিরে এরকম আরো অনেক রহস্যময় গল্প জড়িয়ে আছে। আপনারা যদি চান আমরা চেষ্টা করব সেই মন্দিরের গল্পগুলো আপনাদের সামনে তুলে ধরার। যাই হোক, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ অবধি ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং পরিবারের সাথে আনন্দে থাকবেন। জয় শ্রীকৃষ্ণ, জয় জগন্নাথ।